আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা সংক্ষিপ্ত বিষয়ে একটা আলোচনা করব, একটা বিষয় নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা বেশি আলোচিত, সমালোচিত এবং মানুষের কাছে এখন মিডিয়া এবং মানুষের কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত দেশের স্বার্থ, বিভিন্ন অর্থনৈতিক সংগঠন, জনতা সকলে মিলে একটা বিষয়কে নিয়ে ভাবতেছে, যেটার পজিটিভ নেগেটিভ বিচার বিশ্লেষণ না করে কিছু ভুল তথ্য আপনাদের সামনে যাচ্ছে। সেই বিষয়টা সেটা হচ্ছে বর্তমান পে স্কেল এবং এর সাথে সংশ্লিষ্ট যে পে স্কেলের আওতাধীনের বাইরে যারা বেসরকারি চাকরিজীবী প্লাস শ্রমজীবী মানুষ যারা আছেন, বলতে গেলে সহজভাবে সরকারি চাকরি ব্যতিরেকে যে যত ধরনের পেশার মানুষ নিয়োজিত আছেন, তাদের মধ্যবর্তী যে একটা দূরত্ব বা কনসেপ্ট থেকে যে একটা কনসেপ্টের ভিতরে যে ভুল ধারণা, যেটা আমাদের জাতিগতভাবে একটা নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে তৈরি হয়ে গেছে। আসলে পে স্কেলটাকে আসলে উপকারী না অপকারী, নাকি এটা আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা কি আমার পক্ষের ব্যাখ্যা নাকি সপক্ষের ব্যাখ্যা নাকি নিরপেক্ষ ব্যাখ্যা, এই বিষয়টা আমি স্পষ্ট করতে চাই। প্রথমে আমি বলতে চাই, একটা রাষ্ট্রের অবকাঠামোগত দিক থেকে একটা রাষ্ট্রকে পরিচালনার জন্য কিছু রাষ্ট্রীয় কর্মচারী প্রত্যেক দেশেই বিদ্যমান। সেটা উন্নত দেশ হোক, উন্নয়নশীল দেশ হোক, অনুন্নত দেশ হোক, দেশের অবকাঠামোগত রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিযুক্ত ব্যক্তিরা সবসময় রাষ্ট্রের মূল ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের কিছু কিছু অর্থনৈতিক বিশ্লেষক যারা আছে তারা ভুল মেসেজ দিচ্ছে। এটাকে তারা এত অর্থনীতিবিদ হওয়ার পরেও কেন সহজ জিনিসটাকে তারা জটিলভাবে ভাবতেছে, এটাই আমরা একটু আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। যেমন ধরেন যে একটা রাষ্ট্রের যে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কর্মচারী থাকে। যেমন রাষ্ট্র কোনো সরকার যখন সরকার গঠন করে তখন ওই রাষ্ট্রের আমলারা থেকে শুরু করে একবার তৃণমূল পর্যায়ে যত রাষ্ট্রীয় সংগঠন আছে তাদের সহযোগিতায় এই দেশটা পরিচালিত হয়। আনুষঙ্গিক যারা আছে, ব্যবসায়িক আছে, শ্রমজীবী আছে, তারাও রাষ্ট্রের একটা অর্গান হিসেবে কাজ করে। এখানেই বিষয়টা যে তাহলে কেন রাষ্ট্রের কর্মচারীদেরকে বিশেষভাবে তাদেরকে ব্যবস্থা করা, বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা, বিশেষ অর্থায়নের ব্যবস্থা করা, মুদ্রাস্ফীতি যখন বেড়ে যায় বর্তমান মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে সে তাদের বেতন কাঠামো তৈরি করা, এই বিষয়টা কেন জরুরি হয়। যেমন 10 বছর আগে $100 বা 100 টাকা, 100 টাকা বর্তমান 209 টাকার সমপরিমাণ। বর্তমান 10 বছর আগে যে ডলারের দাম ছিল, এখন সেই ডলারের দাম কোথায়? সেখানের ব্যবধান আমাদের জানা আছে অনেকেরই, আমি সেটা ব্যাখ্যা দিতে চাই না। তো সেখানে যদি আমরা আগের সেই 2015 সালের পে স্কেলের যদি আমরা হিসাব করি, সেখানে দেখা যাবে যে ওই পে স্কেলে যে বেতন দেওয়া হয়েছে সেই পে স্কেলটা যদি আমরা ডাইভার্ট করি বর্তমান ডলারের হিসেবে কনভার্ট করি, তাহলে দেখা যাবে যে সেটা প্রায় 18,000 টাকার মতো, যে 8,250 টাকার যে 20তম গ্রেডে যে বেতন পেত, সেটা বর্তমান তার সমপরিমাণ হচ্ছে 18,000 টাকা প্রায়। সেখানে আমরা যদি সাধারণ জনগণ যা বিভিন্ন শ্রমজীবী মানুষ আছি বা বিভিন্ন অর্গানে যারা কর্মরত আছি সরকারি কর্মচারীদের বাইরে, তারা এটাকে কীভাবে ব্যাখ্যা নিচ্ছে যে তাদেরকে স্কেল যদি বাড়াই দেওয়া হয়, তাদের যদি টাকা বেড়ে যায়, তাহলে সমাজে কি আমাদের চলতে কষ্ট হবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। হ্যাঁ, একটা এরকম আমার কাছে একটা অবাক লাগছে যে একটা শ্রমিকের কাছে এরকম প্রতিবেদন চাওয়া হয়েছিল, তার কাছে কিছু আলোচনা করা হয়েছিল যে পে স্কেলের ব্যাপারে আপনার মতামত কী। সেই শ্রমিক বলতেছে যে সরকারি চাকরিজীবীর যদি যে পে স্কেল দেওয়া হয়, তাহলে যদি সরকারি চাকরিজীবীদের দিকে লক্ষ্য করে, তাহলে আমরা তো জমি জমা করতে পারবো না। ভাই, একটা সৎভাবে একটা সরকারি চাকরিজীবী, একজন নবম গ্রেডের চাকরিজীবী কয় টাকা বেতন পায় আপনারা একটু যাচাই করে দেখেন। সৎভাবে যারা চাকরি করে 10 বছরেও ওই টাকা দিয়ে সে একটা বাড়ি করতে পারবে না। সেখানে সে একটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে 10 বছর পরেও সেই টাকা দিয়ে সে বাড়ি করতে পারতেছে না। আর আমার শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, রাষ্ট্রের আমি একটা অংশে আমি কর্মকাণ্ড করি, ব্যবসা করি, ছোটো একটা বাণিজ্য করি, ছোটো একটা পুঁজি নিয়ে, অল্প কিছু পুঁজি নিয়ে আমি ইনভেস্টমেন্ট করতেছি, টাকা খাটাইতেছি, সেখানে আমি কিছু লাভ উপার্জন করতেছি। সেইখানে আমি চিন্তা করতেছি মানে আমি কিভাবে তাদেরকে যদি টাকা দেওয়া হয় আমি তাহলে জমি জমা কিনতে পারবো না, বাড়ি করতে পারবো না। আমি এখানে কোনো কারো পক্ষে বিপক্ষে কথা বলতেছি না, আমি নিরপেক্ষভাবে জাজ করতেছি। আপনাদের কাছে এই জাজমেন্টটা আমি ছেড়ে দিচ্ছি। আপনি একজন সরকারি চাকরিজীবী হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি বিশ্লেষণ করেন। আজকে আমাদের দেশটা কোনো গ্রুপ ওয়াইজ বিশ্লেষণ করার কারণে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি। আজকে যদি কোনো বিষয় আমরা দেশের স্বার্থে বিবেচনা করতাম, তাহলে কিন্তু আমাদের ভিতরে এই বিভাজনটা তৈরি হতো না। তখন আমরা একে অপরের প্রয়োজনে কাজে লাগতাম। তখন আমাদের প্রয়োজনে আমরা সরকারি
কর্মচারীরা আপনাদের প্রয়োজনে ঝাঁপাই পড়তো, আপনারা সরকারি কর্মচারীদের প্রশ্নে ঝাঁপাই পড়তেন, প্রত্যেকে সমস্যায় একত্রিত হয়ে সমস্যা ঝাঁপিয়ে পড়তেন যদি আপনার নিরপেক্ষভাবে আমরা বিবেচনা করতাম। দেখেন ভাই, কিছু লোকের বিশ্লেষণ হচ্ছে যে সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়। হ্যাঁ, যারা ঘুষ খায় অবশ্যই এই ব্যাপারে আইন হওয়া উচিত, দুর্নীতির ব্যাপারে শক্ত আইন হওয়া উচিত। তবে একটা কথা মনে রাখবেন যে দুর্নীতির ব্যাপারে আইন হওয়া উচিত, কিন্তু তাই বলে সৎ কর্মচারীদের জীবনযাপনের ব্যাপারটাও আপনাদের মাথায় নিয়ে আসতে হবে। এদেশের সব মানুষ দুর্নীতি বা দুর্নীতি বা ঘুষের সাথে জড়িত নয়, এই জিনিসগুলো আপনাদের মাথায় নিয়ে আসতে হবে। আপনারা শুধু একদিক থেকে বিবেচনা করবেন না। যেমন আমি বলি, ব্যবসায়ীদের ভিতরে সব ব্যবসায়ী কি ভালো? আজকে ব্যবসায়ীরা বলে যে সরকারি চাকরিজীবীর দিকে তাকাচ্ছে, ব্যবসায়ীরা কি করতেছে তাদের দিকে আপনি দেখেন, সব ব্যবসায়ী দিকে ভালো? তারা অনেকে সিন্ডিকেট করতেছে, ভেজাল পণ্য দিচ্ছে। আরে ভাই, সরকারি চাকরির জন্য দুর্নীতি করে সেটা খারাপ, দুর্নীতি করে টাকা কারো কাছ থেকে বেশি টাকা নিতেছে, যারা করতেছে আমি তাদেরকে খারাপ বলে বলতেছি। তারা 5,000 টাকা নিতেছে, 10,000 টাকা নিতেছে, কিন্তু কাউ কোনো মানুষকে তো মারতেছে না বা তাকে হত্যা করতেছে না। কিন্তু কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী ম্যাক্সিমাম দেখবেন যে ফল বিক্রেতা বলেন, তরকারি বিক্রেতা বলেন, যে বিভিন্ন পণ্য বিক্রেতা বলেন, সেখানে কৃত্রিম রং ভেজাল দিয়ে মানুষের মৃত্যুর কারণ করতেছে। আপনি বলেন তারা সরাসরি মানুষ হত্যার সাথে জড়িত, আপনি কিভাবে তাদেরকে ভালো বলবেন বলেন? আপনি কি তাদেরকে ভালো বলতে পারবেন? তাহলে সততা জিনিসটা কি শুধু সরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য, নাকি সকল মানুষের জন্য প্রযোজ্য, সকল পেশাজীবী মানুষের জন্য প্রযোজ্য? এই কথাটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনাদের বিবেকের কাছে। আপনারা যাচাই করবেন, আপনারা চিন্তা ভাবনা করবেন। সুতরাং দুর্নীতি শুধু সরকারি চাকরিজীবী না, দুর্নীতি আমাদের রঞ্জে রঞ্জে। দুর্নীতি আমরা সুযোগ পেলেই একজন শ্রমজীবী মানুষও যদি সৎ না হয়, আপনাকে একটা কথা বলতে চাই, আমরা বলি মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকরা পরিশ্রম করে, তারাও কিন্তু দুর্নীতির সাথে জড়িত। আপনি জানেন কিভাবে বলতে পারেন? আপনি যদি বলেন যে একটা শ্রমজীবী মানুষ দিনা দেখায় দিন মজুর, সে কীভাবে দুর্নীতির সাথে জড়িত? হ্যাঁ, সে যখন কাউকে জিম্মি করে, আপনি ধরেন শ্রমের বাজার হচ্ছে 1,000 টাকা, সে একটা বাড়ির কাজ করতেছে, বলতেছে আমি 1500 টাকার নিচে আমি লেবার খাটবো না, 2,000 টাকার নিচে আমি করবো না। তাহলে একচেটি এভাবে দেখবেন যে ওই লোক যখন 1500 টাকার নিচে লেবার খাটতেছে না, তখন সে সিন্ডিকেট করছে যে তোমরা অন্যান্য যারা লেবার আছে তাদেরকেও বলে, এই তোমাদের কিন্তু কেউ যখন তোমাদেরকে নিতে চায় তখন তোমরাও কিন্তু একই কথা বলবা। আবার একইভাবে বাজারে গেলে 50 টাকার পণ্য সে একবারে 80 টাকা 90 টাকা করে বিক্রি করে, পাশাপাশি দোকানে জিজ্ঞেস করা হয়, সেও 80 টাকার নিচে দিবে না। দেখা যায় যে অনেক জায়গায় কোনো হাজি নিয়ে বসে বা কোনো গ্রাম থেকে নিয়ে আসছে, কোনো একটা রাস্তার পাশে নিয়ে বসে আসছে, সেই পণ্যটাই দেখা যাচ্ছে আমি 20-30 টাকা কম দিয়ে তার কাছে কিনে নিয়ে যাচ্ছি, এবং সে আবার বলতেছেও যে এই জিনিসটা আবার সবাইকে বললেন না, কারণ সেও ভয় আছে আমি যদি এটা কম দামে বিক্রি করি তাহলে আমাকে বাজারের যারা কমিটি তারা ধরবে। তাহলে আপনি চিন্তা করেন তারা কিভাবে সৎ হয়, তারা কিভাবে দুর্নীতিমুক্ত হয়, তারা কিভাবে সততার সাথে আমরা জীবনযাপন করি। আমরা দিন আনে দিন খাই, আমরা দিনমজুর, আমরা শ্রমজীবী, আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা উপার্জন করি, আমাদের ভিতরে কোনো দুর্নীতি নাই। আপনারা চিন্তা করেন, আপনাদের নিজেদের বিবেক থেকে চিন্তা করেন, তাদের ভিতরে এই কথাগুলা, এই যে বিষয়গুলা, এটা কি দুর্নীতির ভিতরে পড়ে না? সুতরাং আসুন আমরা এক দিক থেকে বিবেচনা না করি। আমরা একটা দেশ, একটা রাষ্ট্রে যেরকম একটা সরকারি কর্মচারীদেরও দরকার আছে, একটা রাষ্ট্রে যেরকম কর্মজীবী মানুষেরও দরকার আছে, একটা রাষ্ট্রে যেরকম মেথর, সুইপার, একটা রাষ্ট্রে যেরকম পরিচ্ছন্ন কর্মী দরকার আছে, এরকম সব শ্রেণী পেশাজীবী মানুষেরও দরকার আছে। এই জন্য প্রত্যেকের কথা ভাবি, নিজের স্বার্থের জন্য কারো বিরোধিতা না করি। আজকে যদি আমি নিজের স্বার্থের দিকে টেনে আমি যদি অন্যের বিরোধিতা করি, তাহলে ওই বিরোধিতা একসময় আমার বিরুদ্ধেও হবে, আমিও ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আসুন আমরা পে স্কেলের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আমরা আরও বলি, হ্যাঁ আসলেই বর্তমান প্রেক্ষাপটে তাদের বেতন বাড়ানো উচিত এবং তাদেরকে পূর্ণ সুবিধা দেওয়া উচিত। তাতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা আরও 10 টাকা বেশি পাবেন, আপনারা বাজারে গেলে 10 টাকা বেশি পাবেন। আর আপনাদেরও বলি, আপনারাও সিন্ডিকেট করেন, সে ব্যাপারগুলোও বিবেচনা করেন, এবং যারা এই বিরোধিতা করেন তারাও নিজের কর্মস্থলগুলো চিন্তা করেন যে আমরা যে কর্মস্থলে আসি সেখানে আমরা কতটুকু সৎ, সে ব্যাপারটাও নিজেকেও অনেক সময় যাচাই বাছাই করি। আজকে যদি আমি নিজের আত্মসমালোচনা করি তাহলেই দেশটা সুন্দর হবে, রাষ্ট্রটা সুন্দর হবে। শুধু বিরোধিতার জন্যই আমরা বিরোধিতা করি বলেই আজকে আমাদের দেশটা এখনও পিছিয়ে আছে। আজকে যদি একে অপরের আমরা যদি পরিপূরক হতাম, যদি আমরা স্বার্থান্বেষী চিন্তা না করে সামষ্টিক রাষ্ট্রের উন্নয়নের চিন্তা করতাম, পরোপকারী চিন্তা ভাবনা করতাম, পরোপকারী মতামত দিতাম, তাহলে আর এই বৈষম্য, এই কথাগুলো আর আসতো না। তাহলে আমি যখন আমার সমস্যাটা যেরকম আমি ফিল করি, আজকে আমার সমস্যাটা যেরকম আপনি ফিল করতেন, আপনার সমস্যাটা যদি আমি ফিল করতাম,
তাহলে আমাদের এই বৈষম্যমুক্ত একটি দেশ আমরা উপহার দিতে পারতাম। আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন যতদিন না হবে ততদিন দেশের উন্নয়ন করা, এক ছাতার তলে এসে উন্নয়ন করা আমাদের জন্য কঠিন হবে। এই জন্য আপনাদের সকল পেশা, আজকের আমার এই ভিডিওটা সকল মানুষের উদ্দেশ্যে, সকল পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী, ছাত্র, শিক্ষক সমাজ, সরকারি বেসরকারি, শিক্ষক সমাজ, রাষ্ট্রের আমলাত সমাজ, রাজনৈতিক যত পেশাজীবী আম জনতা, সকলের উদ্দেশ্যে আমার ব্রেইন মেসেজ, সকলের বিবেকের কাছে আমার এটা পৌঁছিয়ে দেওয়ার একটা মাধ্যম মাত্র আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আপনারা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে চিন্তা করুন যে বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের আসলে বেতন বাড়ানো দরকার কিনা। আসলেই বেতন বাড়ানো দরকার। আপনি সেটা যদি চিন্তা করেন, গভীরভাবে ভাবেন, তাহলে কখনো বিরোধিতা করবেন না। ঠিক তেমনিভাবে আপনাদেরও যখন কোনো সমস্যা হবে রাষ্ট্রের স্বার্থে, তখন আপনাদের সমস্যাগুলোও সরকারি কর্মচারীরা আপনাদের তুলে ধরবে। শেষে একটা কথাই বলে যায় যে বিরোধিতা করার জন্য কখনো বিরোধিতা করবেন না, তার দ্বারা শুধুই দ্বন্দ্ব তৈরি হয়, দেশ পিছিয়ে যায়, রাষ্ট্র পিছিয়ে যায়, আমরা পিছিয়ে যাব, আমরা জাতিগতভাবে আমরা সবসময় অবনত থাকব। আসুন আমরা সকলের স্বার্থে, আমরা প্রত্যেকের তরে আমরা কোনো জিনিসকে ব্যক্তিগতভাবে না নিয়ে আমরা সকলের উদ্দেশ্যে, সকলের স্বার্থ নিয়ে আমরা ভাবি, তাহলেই আমরা একে অপরের স্বার্থকে আমরা প্রাধান্য দেব, একে অপরের প্রয়োজনকে আমরা মূল্যায়ন করব। আর একে অপরের প্রয়োজনকে যখন আমরা মূল্যায়ন করব, তখন আমরা মূল্যায়ন পাবো, প্রত্যেকের জায়গায় মূল্যায়ন হবে। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের পে স্কেলের ব্যাপারে আপনারাও একমত পোষণ করেন, এবং সরকার প্রধানকেও আমি এই মেসেজ দিতে চাই, যারা এর নীতি নির্ধারক আছেন তারাও এই ব্যাপারটা কোনো সমালোচনা, কোনো বিশ্লেষণ বা কোনো কারো কথায় প্রভাবিত না হয়ে বাস্তবসম্মত চিন্তা করে একটি আদর্শ মানসম্মত একটা জীবন ব্যবস্থা, যাতে দুর্নীতিমুক্ত, ঘুষ মুক্ত একটা জীবন ব্যবস্থা, যে অর্থের মাধ্যমে একটা দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারে, সেরকম মানসম্মত একটা পে স্কেল যাতে আমরা পেতে পারি, সরকারি চাকরিজীবী যারা পেতে পারে, সে ব্যবস্থা করার জন্য আহ্বান করে আমার আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাইকে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।